অরু বালিশে মুখ গোজে নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দিচ্ছে। ফোপানোর দরুন নাজুক সেটা ধীরে গতিতে কাঁপছে। বুকের ভিতর সূক্ষ্ম ব্যথা চৌচির হয়ে যাচ্ছে। দুমড়ে মুচড়ে যাচ্ছে হৃৎপিণ্ড। মুহূর্তে সমাপ্তি ঘটল জীবনের প্রথম আবেগ। গগন কাঁপিয়ে আত্মচিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জা আর ভয় সেটা সম্ভব হচ্ছে না। অরুর বাঁধন ছাড়া অশ্রু বিসর্জনের কারণ নিখিল। ভোর সকালে বিরতিহীন বেজে চলা ফোনের শব্দে অরু যখন তন্দ্রা কাটে তখন কল করে রিসিভ করে শুনতে পায় পায়ের নিচে হতে মাটি সরে যাওয়ার মতো ঘটনা। নিখিল নাকি বিয়ে করে ফেলেছে। না, অরু সেজন্য কাঁদছে না। অরু এক বান্ধবী আছে যে নিখিলের সঙ্গে ওর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। সেই বান্ধবীর সাথে নিখিল হোটেলে রাত কাটাতে গিয়ে ধরা পড়েছে। পাবলিকে জুতো পেটা করে সেখানে কাজে ডেকে তাদের বিয়ে পড়িয়ে দিয়েছে। এরকম হীনমন্যতা কুরুচিপূর্ণ মনোভাবে লম্পট একজন মানুষকে ভালোবেসেছিল, সেটা ভাবতে অরু কাঁদছে। এই খবর অরুকে জানিয়েছে ঘনিষ্ঠ বান্ধবী মিষ্টি। অরু গলা ফাটে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এখন নিজের পছন্দের উপরই নিজেরই ঘৃণায় গা গুলিয়ে উঠছে। অভিমান, রাগ, ঘৃণা মিশ্র অনুভূতি মেশানো জোরালো আওয়াজে আপন মনে আওড়ালো অরু। অবশেষে আমিও মেনে নিলাম, তুমি আর কখনোই ফিরবে না। স্বাগতম আমাদের দুজনের আলাদা পথ চলার। গুনগুন করে কান্নার শব্দ কর্ণগোচর হতে হ্যাভেন ব্যালকনি থেকে রুমে আসে। অরু বিছানায় উপর হয়ে বালিশ কামড়ে কাঁদছে। অরুর চোখের অশ্রু জলে হ্যাভেনকে বিচলিত হতে দেখা গেল না। তখন তার মুখবিরল সাবলীল। কেন কাঁদছে? হ্যাভেনের অজানা নয়। অরু জানার আগে হ্যাভেন নিখিলের ধরা পড়া ঘটনা জেনে গিয়েছিল। হ্যাভেন পারত অরুকে বিষয়টা জানাতে, কিন্তু জানানি। তার ধানি লঙ্কা বইয়ের যে স্বভাব। দেখা গেল হ্যাভেন নিজ থেকে এই খবর দিলে ওর উল্টোটা বুঝে হ্যাভেনকেই খোঁচাতো, বলতো নিশ্চয়ই এসব কিছু হ্যাভেনের কারসাজ, সেজন্য ইচ্ছে করে জানায়নি। অরুর দিকে এক পলক যে হ্যাভেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, বিদেশি ভালো ব্র্যান্ডের পারফিউম গায়ে স্প্রে করতে লাগলো। দর্পণে অরুকে লক্ষ্য করে বিদ্রুপ স্বরূপ বলে উঠল, বালিশ কামড়ে প্র্যাকটিস করে পর আমাকে কামড়ানোর ধান্দা করছো না তো? অরু সচকিত হয়ে চোখের অশ্রু বিন্দু মুছে নিল। ধরফরিয়ে সহসা উঠে বসল। কয়েক নাক চেনে নিজেকে সামলে নেয়। ফ্রিকুচকে হ্যাভেনের দিকে তাকায় ভাঙা গলায় মৃদু স্বরে বলে, সবসময় বাজে কথা না বললে আপনার পেটের ভাত হজম হয় না? পারফিউম নিজস্ব জায়গায় রেখে অরুর সামনে শটান হয়ে দাঁড়ায় হ্যাভেন। পকেটে হাত গোছা নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, আমি কখনো কারোর সাথে বাজে কথা বলি না, কিন্তু তোমাকে দেখলে এরকম হাঁচের কথাবার্তা মুখ ফুসকে আপলাপটি বেরিয়ে আসে। আমার কি দোষ? অরু উঠে দাঁড়ায়, কোমরে হাত রেখে কট মটিয়ে তর্জনী উচ্ছিয়ে বলে, আপনার এই মুখ একদিন সেলাই করে দেবো আমি। হ্যাভেন বাঁকা হাসল। নিগুড় দৃষ্টি ফেল অরুর রাগান্বিত মুখবিররে নিপচপ নিরেট স্বরে আওড়ালো, যখন ইচ্ছে সেলাই করো, তবে শর্ত একটাই, সেলাইয়ের ধারালো সূক্ষ্ম সুই যেন তোমার কোমল কোষের ন্যায় মাপ। অরুর আড়ষ্টতায় কিছুটা মিয়ে গেল। তৎক্ষণাৎ গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে ফেল। মুখে রাগত ভাব ফুটিয়ে বলে, লাগামহীন পুরুষ। পুরুষ মানুষ মানেই বেইমান। আজ তো একটা ধোকার মার্কেট। এদের সঠিক বিচার উপরওয়ালা করবেন। অরুর কথায় স্পষ্ট বারন্ত, কচি ডাল ঝরে ভেঙে যাওয়ার মতন। ভগ্ন হৃদয়ে দীর্ঘশ্বাস। হ্যাভেন একটুও রাগ করল না, যদিও কথাটা হ্যাভেনের সাথে বলেছে। তবে হ্যাভেন উপলব্ধি করতে পেরেছে এই দোয়া হচ্ছে না নিখিলের উদ্দেশ্যে ছিল। হ্যাভেন ভাবুকতা স্মৃতি ফিরে চাল ফিচাল হেসে সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইল, যেখানে প্রেম করে হারাম, সেখানে ছ্যাঁকাকে আল্লাহর কাছে বিচার কিভাবে দাও? ওর মনের মধ্যে কোথাও হচ্ছে খেলো বিতৃষ্ণা প্রকাশ করলো নিজের পছন্দের। ফুসফুস করতে করতে বিছানায় বসলো। হ্যাভেন ঠোঁট টিপে হাসে। অরুর রাগ আরও বাড়িয়ে দিতে গা জ্বালানো হাসি যথেষ্ট ছিল। বিছানায় থেকে বালিশ নিয়ে হ্যাভেনকে সমান তালে তালে মেরে যাচ্ছে আর নিজের কালনাগিনী রূপ ধারণ করে চেঁচামেচি করছে। হ্যাভেনকে বকাঝকা করছে। অরু থামছে না দেখে হ্যাভেন অরুর কোমর জড়িয়ে ধরল। হাত দুটো মুঠো বন্দি করে ব্যঙ্গাত্মক করে বলল, বিয়ে যে কি পরিমাণ প্যারা সেটা তোমাকে না করলে বুঝতে পারতাম না। ছাড়ুন, গা ঘেঁষা পুরুষ মানুষ। অরু বিরক্তির কণ্ঠে বলে। হ্যাভেন ছাড়ল না, বরং অরুর সরু গোল নাকে নাক খসল। দুর্বদ্ধ হেসে চনমনি গলায় জবাব দিল, তোমার থেকে হাজার গুণ ভালো আছে। তুমি তো বিয়ের আগে প্রেমিকের সাথে হাত ধরাধরি করতে। অরু চোখ ছোট ছোট করে তাকায়। টানটানা হরিণী নেত্র স্থির করে হ্যাভেনের চোখে
গভীর দৃষ্টিতে তাচ্ছিল হেসে বলে, আপনি কত ভালো জানা আছে আমার। খুব তো বড় বড় কথা বলেন, অথচ যৌবনের ঠেলা সামলাতে না পেরে পাগল হয়ে 23 বছর বয়সে বিয়ে করে ফেলেছিলেন। তাই আমাকে কথা শোনানোর রাইট আপনার নেই। হ্যাভেনের দুষ্টুমি ভরা চোখ কপালে উঠে গেল। হতবিহল অকিপথ বড় করে ফেলল নিমিষে। ডার্ক রেড চুটচুরা ফাঁকা হয়ে গিয়েছে কেচেত, কঞ্চে অবিশ্বাস্য ঠেলে শোধায়, হোয়াট আর ইউ ড্রাঙ্ক? 23 বছর অনার্স কমপ্লিট করার পর মাস্টার্সে পড়াশোনা করার পাশাপাশি অফিস সামলানো, এসব করবো নাকি বিয়ে? 23 বছরে কেউ বিয়ে করে? তাও যদি উচ্চ বংশে কোনো স্বনামধন্য ফ্যামিলির মানুষ হয়। বুদ্ধি কি হাঁটুতে নিয়ে করো? অরু কুচকানো ফিউ আরও কুচকালো। হ্যাভেনের মুখায়ব সময় নিয়ে পর্যবেক্ষণ করলো। নজর মিলে সন্ধি গলায় প্রশ্ন ছিল, টুটুলের বয়স 5, যতটুকু জানি আপনার বয়স 30। তার মানে টুটুলের জন্ম তখন হয়েছিল যখন আপনি 25 বছরের ছিলেন। তাহলে হিসেব কি দাঁড়ালো? আপনি বিয়ে করেছিলেন 23 কিংবা 24 বছর বয়সে। সহসা হ্যাভেনের সম্বিত ফিল মস্তিষ্ক সচল হয়। আলগোছে অরুকে ছেড়ে দূরে সরে দাঁড়া, হালকা গলা খাকারি দিয়ে থমথমে বিরস মুখে উত্তর দেয়, ও হ্যাঁ, ওই আর কি। সৌর্য লোক, কত বছর বয়সে বিয়ে করেছেন সেটাই মনে রাখতে পারেন না? অরুর হতবাক পৃষ্ঠ তীক্ষ্ণ দৃষ্টিতে হ্যাভেন আমতা আমতা করলো। আইটাই করে ওয়ালেট নিয়ে রুম ত্যাগ করতে উদ্যত হয়। অরুকে তুমি শোনো, আজকে ভার্সিটি যাওয়ার দরকার নেই, বাড়িতে থেকে রেস্ট নাও। কথা বলার সময় দিল না হ্যাভেন। মুখের কথা কেড়ে নিয়ে নিজে বক্তব্য পেশ করে শেষ করে তস্ত্র পায় বেরিয়ে গেল। ওর মস্তিষ্ক বড় বিক্ষিপ্ত। বিষণ্ণতায় জড়িয়ে থাকা এক অসীম শূন্যতার মাঝে মনে হলো ছাদে গেলে হয়তো একটু শান্তি মিলবে। শ্বশুর বাড়ি আসার পর বাড়িটা ভালোভাবে ঘুরে দেখা হয়নি। বাইরে থেকে ছাদের দৃশ্যপট চোখ বুলিয়েছিল কয়েকবার। তাতে বুঝতে পেরেছে ছাদ দেখতে খুব সুন্দর হবে। টবে লাগানো ডালিয়া ফুল গাছ লম্বা হয়ে ছাদের রেলিং পার করে উকি দিয়েছে গগনে। বড় একটা ফুল ফুটেছে গাছে। এছাড়া গেট ফুল গাছের লতা পাতা ঠাঁই পেয়েছে রেলিং পার করে নিচ পর্যন্ত। প্রতিদিনের চেনা ছাদ, যেখানে আকাশটা একটু বেশি নীল আর বাতাসটা একটু বেশি মুক্ত, অথচ সে একবারও দেখার প্রয়োজন বোধ করেনি। আসলে মন ভালো না থাকলে, মন শান্তি না পেলে আশেপাশে সব কিছু বিতৃষ্ণ লাগে। ওর ঠিক করলো ছাদ থেকে একটু ঘুরে আসা যাক, সেখানে গিয়ে হয়তো মনের এই গুমট ভাবটা একটু কেটে যাবে। ছাদে ওঠার পর ওরু লম্বা শ্বাস টানল। শানমা বিশুদ্ধ বাতাস ধারণ করতে চাইল নিজের মধ্যে। গোড়ালি ব্যথা কমে গিয়েছে, হাঁটতে অসুবিধা হয় না। ক্ষত পুরোপুরি না শুকালেও প্রায় শুকিয়ে গিয়েছে। চামড়া টান ধরে জটলা বেঁধেছে। এদিক ওদিক হেঁটে দেখার পর চোখ আটকে গেল এক কোণে। সেটা ছাদের স্টোর রুম, যার দরজায় ঝুলছে বড় তালা। আর অরু কৌতূহল মেটাতে আগ্রহের বশীভূত হয়ে এগিয়ে যায় সেদিকে। ঘাড় উপর নিচ করে শিকচকে দেখতে থাকলো দরজাটা। মনে মনে ফিংচি কাটলো, সামান্য স্টোর রুমে তালা লাগানোর কি আছে। অরু মুখ বাঁকিয়ে সরে আসতে উদ্যত হয়। তখনই নজর পড়ল দরজার পাশে মাটিতে পড়ে আছে একটা চকচকে অদ্ভুত জিনিস। সূর্যের কিরণ ঝলমল করছে। অরু ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে কোমর ঝুঁকায়, নিচ হতে তুলে নেয় চকচকে বস্তুটা। অরু চোখ ছোট ছোট করে তাকালো। হাতে থাকা বস্তুটা হচ্ছে স্বর্ণের গোলাকৃতির আংটি। অরু উল্টে পাল্টে দেখতে লাগলো। আংটির গায়ে খোদাইকৃত ইংরেজি বর্ণ এম লেখা। অবাক হলো সে। চোখে এক নিগুড়ো কৌতূহল ফুটে উঠল। ভ্রুকুচকে ছুট চেপে এক অদ্ভুত চিন্তায় ডুবে গেল। এই জিনিসটা এখানে কিভাবে এলো? এটা কার? বাড়ির লোকের মধ্যে কারো? কিন্তু তাদের আঙুলে অরু এই আংটি দেখেনি। অরু বেশ কিছু ভাবলো না। বাড়ির লোকেদের দেখিয়ে জিজ্ঞেস করলে জানা চাপে। অরু স্টোর রুমে দরজার কাছে থেকে শরীর আসে নিচে নামার জন্য সিঁড়ি পথ ধরে। ছাদের দরজার পাশে একটা বড়সড় টব রয়েছে। টবে কোনো গাছ লাগানো নেই। আপনি ঘাস অপ্রয়োজনীয় ছোট ছোট লতা পাতা টবে দেখা যাচ্ছে। অরু আনমনে হাঁটার সময় মাটির তৈরি সেই টবের সাথে আঘাত পায়, পায়ের সাথে বাড়িও খেল। অরু চোখ খেঁচে মৃদু আর্তনাদ করে উঠল। তৎক্ষণাৎ বসে পড়ল টবের পাশে। কৌটোর মধ্যে কিছু একটা পড়ে আছে। দেশে ছোট্ট মলিন একটা বক্স, রংটা বিবর্ণ, কেমন ধূসর, যার বহুদিন ধরে রোদ আর বৃষ্টির মধ্যে পড়ে থেকে বিবর্ণ হয়েছে। শ্যাওলাও জমে গেছে। ওর হাত বাড়িয়ে তুলে নিল সেটা। হাতে নিয়ে অনুভব করলো বক্সটা ভারী নয়, খুব পাতলা। নর্মালভাবে যে কোনো জিনিস ছাদে পড়ে থাকতেই পারে, তবে ওর মস্তিষ্ক ভিন্ন কিছুর আভাস দিচ্ছে, তাই সেটা ফেলল না।
কিন্তু এর ভেতরে কি লুকিয়ে আছে অরু জানে না। অরু কৌটোটা হাতে উঠে দাঁড়ায়, বিরণ্যতায় এক পাশে দাঁড়িয়ে সেটা খুলবে কি ভাবতে লাগলো, খুলবে না। উৎকণ্ঠিত হয়ে হৃদয়কে প্রশমিত করার চেষ্টা করেও ব্যর্থ হলো। এমন অজানা কৌতূহল যেন তাকে দমিয়ে রাখছে। বক্সটা খুলে ফেলো সে, ভেতরে একটা চিরকুট কিছুটা কালচে হলুদ হয়ে গিয়েছে। চিরকুটের সাথে একটা হলুদ লাভ সিস্টেম লকেটওয়ালা স্বর্ণের চিকন চেন, লকেটের ওপর ইংরেজিতে হামিদা লেখা। চিরকুটটা হাতে তুলতেই নিতেই একটা গন্ধ ছড়িয়ে পড়ল, পুরনো কাগজের গন্ধ, সময় সাক্ষী হয়ে থাকা কাগজ। বোঝা যাচ্ছে কয়েক বছর আগের কাগজ। অরু ধীরে সুস্থে চিরকুটটার ভাঁজ করলো। অরু সুকুঞ্চিত করে ফেল, পূর্ণ দৃষ্টি তাক করলো চিরকুটের উপর। চিরকুটে যা লেখা আছে সেটা কারো হাতের লেখা নয়, বরং টাইপরাইটার যন্ত্র দ্বারা টাইপ করা। চিরকুটে গোছা গোছা অক্ষরে লেখাগুলো অরু শ্রীয় কণ্ঠে ভিড়বিড়ালো। পাখি উড়ে গিয়েছে, সে আছে, সে ফিরে আসবে, সাবধান সাবধান। অরু স্তব্ধ বিমূঢ় রূপে ফ্যালফ্যাল করে চিরকুটের দিকে তাকিয়ে আছে। এটা আবার কেমন চিরকুট? এর অর্থ কি? মনে হচ্ছে কাউকে সতর্ক সংকেত হিসেবে এটা লেখা হয়েছে। আনমনে অরুর বুকের ভেতর নিষ্প্রিয়তার আচ্ছাদনে ঠেকে গেল। সঠিক অর্থ বোঝার চেষ্টা করতে পারল না। লকেটটা হাতে নিয়ে দেখলো সেটার ভেতরে একটা ছবি, খুব পুরনো, আবছা একটা মুখ, যেন কোনো নারীর প্রতিচ্ছবি। অরু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। নারীর প্রতিচ্ছবিটা চিনতে পারছে না, চেনার কথাও না। একে তো ছবিটা ঘোলাটে, দ্বিতীয় নারীর মুখাব আজ প্রথম দেখছে। ওর ছোটবেলা থেকে কল্পনা বিলাসী ভূতের ছবি সবচেয়ে ফেভারিট। ছোট ছোট বিষয়বস্তু কল্পনা করে রহস্যময় বানিয়ে ফেলে। এ যেমন এখন স্ত্রীও মনে ভাবছে এটা কোনো পুরনো আত্মার গল্প। সে আত্মা অরুকে দিয়ে প্রতিশোধ নিতেই চাইছে, তার কাছে নিজের কাছে হাসিল করতে চাইছে। সেজন্য অরুর নিকট এসব জিনিস পৌঁছে দিয়েছে। নিজের অদ্ভুত ভুলভাল ভাবনাতে অরু ঠিক করে হেসে ফেল। অরু ঘুরে দাঁড়ায় ফিরে আসার জন্য, সিঁড়িতে পা বাড়ালো। তখনই একটা হিমেল বাতাস সব কিছু স্থির করেই দিল। আলতোভাবে ছুঁয়ে গেল অরুকে। বাতাসের মধ্যে একটা চাপা গুঞ্জন, যেন কেউ তাকে ডাকছে। ওর পেছনে ফিরে তাকালো, পেছনে কেউ নেই, হয়তো মোটিভসম। অথচ সেই ডাকের অনুভূতিটা এতই বাস্তব যে ওর সরাসরি শিউরে উঠল। হ্যাভেন ক্লায়েন্টদের সাথে মিটিং শেষ করে সবে মাত্র নিজস্ব চেম্বারে ফিরল। চেয়ারে বসে মাথা এলিয়ে দিল পেছনে, রিমোট হাতে নিয়ে এসির টেম্পারেচার বাড়িয়ে দিল। গলার চাই ছিল করলো তৎক্ষণাৎ। শার্টের বুকের নিকট দুটো বোতাম খুলে রাখলো। গ্লাসে পানি ঢেলে ঠকঠক করে খেয়ে নিল। দীর্ঘক্ষণ চোখ বন্ধ করলো। দরজার ঠকঠক শব্দ কর্ণগোচর হতে ফট করে চোখ খুলে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কামিং। একটা লোক হাতে খাবার নিয়ে ভেতরে প্রবেশ করলো। টেবিলে খাবার রেখে চুপচাপ পেরিয়ে গেল। হ্যাভেন টেবিল হতে ফোন হাতে নিল, লক খুলে কল লিস্টে ঢুকলো। ধানি লঙ্কা নাম দিয়ে সেভ করা নাম্বার ডায়াল করলো। রিংটোন বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। হ্যাভেন একের পর এক কল দিতেই থাকলো, বরাবরের মতন ফলাফল শূন্য। গুনে গুনে 6 বার কল করার পর রিসিভ করছে না ফোনের মালিক। হ্যাভেনের মেজাজ খারাপ হতে শুরু করেছে। মেসেজ অপশনে গিয়ে চেক করলো। আর একবার কল করব, এবার যদি রিসিভ না করো এক্ষুনি বাড়িতে এসে তোমার কি হাল করব নিজেও জানি না। হ্যাভেন পুনরায় কল করলো। মূর্তি কল রিসিভ হয়। হ্যাভেন বিশ্বজের হাসি দিল। ফোন কানে রেখে মৃদু স্বরে থমকে বলল, কতবার কল করেছি, কল রিসিভ যখন করেছো মেসেজ করার আগে রিসিভ করোনি কেন? ওরু গা ছাড়া ভাবে সাবলীল উত্তর দিল, কেন ধরবো? আপনি আমাকে কল দিয়েছেন কেন? হ্যাভেন ফিকুচকে ফেলো চোট শক্ত করে দাঁতে ধর চেপে বলল, আমি কল দিব না দেখি নিখিল দিবে, সে কল দিলে খুশি হতে। নিখিলের কথা তুলতে অরুর অক্ষিকোট রক্তিম বর্ণ ধারণ করলো। শরীরের রগে রগে আগুন জ্বলে উঠল। মুখ বিরোর কঠিন্য ভাব ফুটি পাঁচ খাই গলায় পড়ল। ওই লম্পট ছেলের কথা বলবেন না। হ্যাভেন খুশি হলো, ফিচেল হেসে চিকিৎসা করলো। কেন? আমি না করেছি তাই। হ্যাভেন নড়ে চড়ে সোজা হয়ে বসলো, কপাল চুলকে জানতে চাইলো। তাহলে কার কথা বলছো? অরু বিরক্ত হলো। ভেবেছিল কিছুক্ষণ এখন রেস্ট নেবে, অথচ এই লোক আজারা প্যাঁচা লাগিয়ে দিয়েছে। কারো কথা বলার দরকার নেই। হ্যাভেন ভারী কি নিঃশ্বাস ছাড়লো, শান্ত কণ্ঠে শুধল। লাঞ্চ করেছো? অরু বিনয়ী জবাব। না। হ্যাভেন ছুটে গেল। তিরিক্ষি মেজাজ সহিত বলল, এখনো লাঞ্চ করোনি? মেডিসিন নিতে হবে, সেই খেয়াল আছে? খেতে ইচ্ছে করছে না। হ্যাভেন ব্যঙ্গাত্মক করে বলল, অরু কি খেতে ইচ্ছে করছে? আমার চুমু? আসবো বাড়িতে?
লাঞ্চ না করে চুমো খেলে কি পেট ভরবে? অরুর মুখ বিকৃত করলো, চেঁচিয়ে উঠল সহসা। আবার শুরু করে দিয়েছেন? আপনার মুখ থেকে কি ভালো কথা বের হয় না? হ্যাভেন মুচকি হাসলো, উচ্ছ্বাসিত কণ্ঠে জানালো, তোমার সাথে তো আমার ভালো কথা বলার সম্পর্ক নয়, তোমার সাথে আমার অশ্লীল কথাবার্তা বলার সম্পর্ক। সেক্ষেত্রে ভালো কথা আশা করে কিভাবে? কমন সেন্স নেই? অরু তৎক্ষণাৎ কল কেটে দিল। এই বজট লোকের সাথে কথা বলার থেকে মেডিসিন না নিয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা ঢের বেশি ভালো। কল কাটার পর চুম করে শব্দ করে একটা মেসেজ আসলো ফোনে। হ্যাভেনের মেসেজ। অরু চোখ বোলালো সেই মেসেজে, সেখানে লেখা, লাঞ্চ করে মেডিসিন খেয়ে নাও। তুমি অসুস্থ থাকলে ব্যথায় কাতরালে আমার সহ্য হয় না। ভীষণ কষ্টে ওরু পাখি, বুকের ভেতর বাম পাশে তীব্র যন্ত্রণা হয়। মেসেজ দেখে না চাইতে অরু আনমনে হেসে ফেলল, লম্বা শ্বাস টানল, কিয়ৎকাল এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ফোনের স্ক্রিনে গোটা গোটা অক্ষরে লেখা মেসেজ। অরু সঠিকভাবে এই লোককে বুঝে উঠতে পারে না। আজ তো একটা পাগল, এই ভালোতেই মন্দ। অরুর সাথে কথা শেষে হ্যাভেন খাবার খেতে মনোযোগ দেয়। ঠান্ডা পরিবেশ, খাবার সুগন্ধ, আর একটু আগে অরুর সাথে শেষ হওয়া কথোপকথন রেশ তাকে গভীর শান্তিতে ডুবিয়ে রেখেছে। তৃপ্তি করে খাবার খাচ্ছে, ঠিক তখনই ফোনটা তার কর্কশ আওয়াজে বেজে উঠল। হ্যাভেন দ্রুত খাবার চিবিয়ে গরম করে ফোনের দিকে তাকালো। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার দেখে তার ললাটে গভীর ফাঁস পড়ে গেল। মনে মনে এমন ভাবনার মধ্যে সে কল রিসিভ করল। অপর প্রান্ত থেকে শোনা গেল চেনা এক কণ্ঠ। প্রথমেই লোকটা এমন কিছু বলল যা হ্যাভেনের মন জুড়ে দিল। তাজা গরম খবর শুনে হ্যাভেন সন্তুষ্ট হয়। মৃদু হাসি ফুটল তার চোখে। সে বাহবা দর ভঙ্গিতে বলল, পাখির বাচ্চা, আই এম প্লিজড উইথ ইউর ওয়ার্ক। লোকটা শুষ্ক চোখ গেল, শরীরে ঘাম ছুটে গিয়েছে। মুহূর্তের মধ্যে সে হতাশ খবরে চলে গেল। জিভের দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে জানালো, স্যার, আমার কথা শেষ হয়নি, আগে পুরো কথা শুনুন। হঠাৎ এমন কিছু বলবে হ্যাভেন আশা করেনি। চোয়াল শক্ত করে বলল, কাজটা সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছ, রাইট? লোকটা কাপা গলায় বলে, স্যার, আমরা নজর রাখছিলাম, তখন আরেকটা ট্রাক এসে পড়েছিল। এরকম করে পরপর দুটো ট্রাক এসে পড়ায় আসল ট্রাক কোনটা বুঝতে পারেনি, কারণ ট্রাক দেখতে সেম ছিল। আই থিঙ্ক আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এরকম করেছে। অতঃপর আসল ট্রাকের হদিশ পায়নি, আমাদের দৃষ্টির সীমানার বাইরে চলে গিয়েছে। রাগে হ্যাভেনের শরীরে রক্ত টকবগিয়ে উঠেছে। তীক্ষ্ণ চোখ জলে উঠল মুহূর্তে। কাচের ভর্তি পানির গ্লাস ছুঁড়ে ফেলো ফ্লোরে। তৎক্ষণাৎ কাচের গ্লাস ভেঙে ছনছন শব্দ তুলল। প্রধানিত মুখে ফোনের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, কাজ করার সময় মন কোথায় থাকে? বসে বসে নেশা করছিল নাকি? এই, কোনোভাবে তুমি তাদের দলের লোক নও তো? হতেই পারে তুমি আমার মিত্র সেজে শত্রু হয়ে ঘুরে বেড়াচ্ছ। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। জানোয়ারগিরি দেখালে জানোয়ারের মতোই মারা পড়বে। লোকটা ভয়ে তটস্থ হয়ে চুপসেই যায়। হ্যাভেনের রাগ সম্পর্কে পূর্বে অবগত সে। হ্যাভেন সচরাচর এমন ভাষা ব্যবহার করে না, কিন্তু হ্যাভেন জানোয়ার বলায় সম্মানে লেগেছে। মনে ক্ষুণ্ণ হলো, কিছুটা আহত স্বরে বলল, স্যার, আর ভুল হবে না, তবে গালি না দিলেও পারতেন। হ্যাভেন সুকুঞ্চিত করে গম্ভীর গলায় বলে উঠছে। রাখছে। কল কেটে দেওয়ার পর হ্যাভেনের ছোটে এক তচ্ছিলের হাসি রেখা ফুটে উঠল। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্লাসের টুকরো অংশগুলো নিগুড় দৃষ্টিতে অবলোকন করলো। মাথা ডানে বামে নাড়াতে নাড়াতে রুষ্ট গলায় পিতৃ ফেসে বলে, অদ্ভুত মানুষ। বাঘের বাচ্চা বললে খুশি হয়, আর জানোয়ার বললে রাগ করে। অন্ধকারে নিমজ্জিত একটি অচেনা জায়গা, যেখানে গোডাউনের বিশালাকার লোহার দরজাগুলো ক্রমাগত ভাঙাচোরা দেখাচ্ছে। বাইরে সূর্যের দিকে কি প্রহর দীপ্তি, অথচ বিশালাকার গোডাউন ঠিক ততটাই তিমিরে ঢাকা। প্রবেশ মুখে ছড়িয়ে ছিটে আছে ব্যবহৃত প্লাস্টিক, ভাঙা কাঠ আর ধুলোর স্তূপ। গোডাউনের আশেপাশে পরিবেশ যেন এক পঞ্জীভূত অবহেলা ও অপরাধের প্রতীক। দূরে থেকে এটি নিছক পুরনো এক কারখানা বলে মনে হলো। গভীরে লুকিয়ে আছে মাদক ও অস্ত্রের ভাণ্ডার। সেখানে ত্রাস আর লোভের দুনিয়া রাজত্ব করে। গোডাউনের ভেতরে ট্রাকটি প্রবেশ করার সময় এর ইঞ্জিন গুড়গুড় শব্দ আশেপাশে নীরবতাকে খানিক ব্যতিব্যস্ত করে তুলেছিল। তবে সে শব্দের সাথে পরিচিত দলের লোকেরা তাড়াহুড়ো করে মাল নামানোর কাজে লিপ্ত হয়। গোডাউনের মধ্যে ভাঙাচোরা কাঠের বাক্সের পাশে দাঁড়িয়ে লোকেরা দ্রুত হাতে মাল নামাতে ব্যস্ত। ট্রাকটির গায়ে কালচে দাগ
আর ক্ষত চিহ্ন এর অনেক দিনের অবৈধ অভিযানে সাক্ষ্য বহন করে। ট্রাকের উপর বেঁধে রাখা মোটা ট্রিপল ছড়িয়ে যখন মাল নামানো শুরু হয় তখনই দেখা যায় সেগুলোতে প্যাকেট করা অস্ত্র আর হেরোইন, যা শীতল ভয় চাকায়। জনসাধারণ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তখন গোডাউনের অভ্যন্তরে অসংখ্য ধুলো জমা কাঠের বক্স, ছড়িয়ে ছিটে থাকা লোহা এবং পুরনো প্লাস্টিকের ড্রাম যেন অপরাধের চিহ্ন বহন করে। দেয়ালে দাগ, ছোপ আর পচনশীল গন্ধ মিশ্রিত এক অস্বাস্থ্যকর পরিবেশ। সেখানকার বাতাসে নিকোটিনের বিষাক্ত ধোঁয়ার স্তর যেন গোটা জায়গাটিকে অশুভ এক আবহ আচ্ছন্ন করে রেখেছে। গোডাউনের মালিক, যাকে বস বলে সম্বোধন করা হয়, যখন সে প্রবেশ করলেন তখন তার চলন বলন আর চোখের দৃষ্টি এক অদ্ভুত ঠান্ডা এবং শয়তানি মনোভাব প্রকাশ করে। তার ছোটের কোণে লেগে থাকা আধ ভাঙা সিগারেট থেকে নির্গত ধোঁয়া পুরো পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল। উপস্থিত শ্রমিকদের মধ্যে এক ধরনের ভয় এবং সম্মানের সংমিশ্রণে কাজ করার তাগিদ সৃষ্টি করলো। বস স্থির পায়ে কর্মতরদের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল, মাল সব ঠিকঠাক? কেউ সন্দেহ করেনি তো? তার প্রশ্নে স্পষ্ট ছিল সন্দেহের গন্ধ, যদিও সে নিজেই জানে তার পুরো অপরাধ চক্র নিখুঁত। এক লোক মাথা নিচু করে বিনয় সুরে উত্তর দিল, না বস, কেউ সন্দেহ করেনি, মাল সব ঠিক আছে। কেউ দেখলে কি নিয়ে আসতে পারতাম। এমন দৃশ্যে বসের মুখে এক চিলতে স্নায়ুহীন হাসি ফুটে উঠল, যা তার শয়তানি মনোভাবের আরেকটি প্রমাণ। গোডাউনের প্রতিটি কোণা তার অপরাধের ক্ষমতাকে নীরবে সম্মান জানায়। পরিবেশ, পরিস্থিতি এবং তাদের কর্মকাণ্ড এক গভীর ষড়যন্ত্রের দিকে নির্দেশ করে। এক এমন জগৎ যেখানে লোভ, ভয় আর নিষ্ঠুরতা একত্রে মিলিত হয়েছে। একজন একটি ভারী প্যাকেট নামিয়ে গোডাউনের ভেতর ঠেলে নিয়ে যাচ্ছিল। লোকটার দিকে বস এগিয়ে যায়, সরু চোখে চেয়ে আদেশ ছুড়ে বলে, শোন, মাল সব জায়গা মতো লুকিয়ে রাখবি। একটু এদিক ওদিক হলে খবর আছে। গতবারের মতো ভুল হলে তোদের কপালে দুঃখ আছে। তোদের বোকামির জন্য আমার কতগুলো টাকা জলে গিয়েছিল। দলের লোক মাথা নেড়ে বলল, জি বস, চিন্তা করবেন না, এইবার কোনো ঝামেলা হবে না। সব জায়গায় লোক আছে আমাদের, কেউ গুণাক্ষরেও টের পাবে না। আরেকজন লোক প্যাকেটগুলো নামিয়ে এক পাশে দাঁড়ালো, মুখের ঘাম মুছতে মুছতে বলল, বস, মালগুলো খুব ভালো করে প্যাক করা, ভিতর থেকে কিছু বোঝার কোনো সুযোগ নেই। এবার পার্টি থেকে বেশ বড় টাকার অর্ডার এসেছে, সময় মতো পাঠিয়ে দিলে তারা আরও কাজ দেবে। বস সিগারেটের শেষ অংশটি ছুঁড়ে ফেলে পায়ের নিচে পিছিয়ে নিল, ক্রুদ দৃষ্টি তাক করলো, অতঃপর গলা নিচু করে উত্তর দেয়, অর্ডার বড় হলে সমস্যা বড় হয়। পুলিশ আর পার্টির লোকজনদের ফাঁকফোকর ঠিক মতো সামলাতে হবে। ঝামেলা হলে তোরা কেউ রেহাই পাবি না, বুঝলি? লোকগুলো একসঙ্গে মাথা নেড়ে সম্মতি জানালো। দলের আরেকজন লোক, বয়সে অপেক্ষাকৃত তরুণ, গোডাউনের কোণ থেকে এগিয়ে এসে সিরিয়াস ভঙ্গিতে জানায়। বস গভীর দৃষ্টিতে তরুণের দিকে কিছুক্ষণ চাইলেও ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি ফুটে উঠছে। কূটনৈতিক মনোভাব প্রকাশ করে বলে, তুই ভালো বলেছিস, কিন্তু এই কাজে আমি বিশ্বাসী লোক ছাড়া অন্য কাউকে দেই না। রুট নিয়ে ভাবতে হবে না। তোরা এখন কাজ শেষ কর, বাকি কথা পরে হবে। এরপর বস পকেট থেকে ফোন বের করে কোথাও কল করলো। তার নিচু স্বরে কথাগুলো দলের লোকেদের নিকট কান পর্যন্ত গেলেও না। তার চোখে মুখে স্পষ্ট ছিল পরিকল্পনার এক গভীর চিহ্ন। গোডাউনের ভেতরের কর্মচাঞ্চল্য থেমেছিল না। সেই নীরবতা, সিগারেটের ধোঁয়া আর শয়তানি পরিকল্পনা একসাথে মিশে যাচ্ছিল। ভার্সিটি শেষ হয়ে গিয়েছে অনেক আগে। প্রাইভেট পরে আজ কিছুটা লেট হয়েছে। ক্যাম্পাসের চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে অঙ্কিতা। ক্ষুধা পেয়েছিল, তাই হালকা শুকনো খাবার খাওয়ার জন্য এখানে এসেছে। এই সময়টা উন্মুক্ত আকাশ দেখতে বেশ মনোমুগ্ধকর লাগে। অঙ্কিতা চায়ের কাপ হাতে নিয়ে প্রকৃতি সে সুন্দর দৃশ্যপট উপভোগ করছে। দোকানের ছাউনি থেকে গাছের ঝরে যাওয়া পাতা মৃদুমন্দ বাতাসের দাপটে ভূমিতে পড়ছে। অঙ্কিতা যখন আপন ছন্দে নিজেকে নিয়ে ব্যস্ত, তখন সায়র সেখানে এসে হাজির হয়। একদম অঙ্কিতার পাশে গিয়ে গা ঘেঁষে বসে পড়ল। অঙ্কিতা চকিতে তাকালো। তাৎক্ষণাৎ ছিটকে দূরে সরে যায়। চোখে মুখে শক্ত করে ঠাস করে আধ খাওয়া চায়ের মাটির কাপ দোকানদারের নিকট দিয়ে হনহনিয়ে চলে যায়। স্যার হকচকি উঠল। সাহসা
উঠে দাঁড়ায়। দোকানদারের কাছে গিয়ে অঙ্কিতা রেখে যাওয়া আধ খাওয়া চায়ের কাপ হাতে নিয়ে দু চুমুকে সেটা পান করে নিল। মধ্যম গরম ছিল চা। শাহরের ঠোঁটে কিঞ্চিত ছ্যাঁকাই লাগলো। লাল হয়ে গিয়েছে নরম অধর। হা করে লম্বা শ্বাস টানলো। বার কয়েক হা করে শ্বাস টেনে জিভ দ্বারা ঠোঁট ফেঁচে গরম দূর করার চেষ্টা করল। নিজেকে সামলে দ্রুত ছুটল অঙ্কিতার পেছন। অঙ্কিতা বেশ খানিকটা দূরে। স্যার দৌড়ে তার কাছাকাছি আসলো। অঙ্কিতা দেখেও না দেখার ভান করে আপন চিত্তে হাঁটতে থাকলো। সায়ের সম্মুখে গিয়ে পথ রোধ করল। অঙ্কিতা কঠিন দৃষ্টিতে ফিকুচকে তাকায়। নাকের পাটাতন ফুলে ঝাঁঝ নিয়ে বলল, কি চাই? সায়ের সাবলীল উত্তর। তোমাকে। ফাজলামো করছেন? একদম পথ ছাড়ুন। সম্ভব না। অঙ্কিতা তর্জনী উঁচিয়ে বলে। দেখুন। সায়ের নিজের ঠোঁটের দিকে ইশারা করে। আরেকটু দূরত্ব ঘোচায়। তিরিকি মেজাজ নিয়ে জবাব দিল, তুমি দেখো কি হাল করেছো আমার ঠোঁটের। বিয়ের আগে এই অবস্থা, বিয়ে হলে আমার নিষ্পাপ ঠোঁটের কি হাল করবে ভাবতে আমার কান্না পাচ্ছে। তরা খকচকানো দৃষ্টি ফেল। কঞ্চে অবিশ্বাস ঠেলে সুত হয়। মাথা ঠিক আছে? কি বোঝেন এসব? সায়ের মাথা নাড়ল। দুর্বোধ্য হেসে বলে, দুধের শিশু তুমি, কি বলছি বুঝতে পারছো না? না, পারছি না। তোমার আধ গরম চা খেয়ে আমার ঠোঁটের এই দশা। যখন চা গলাৎকরণ করেছি তখন গলা জ্বলে যাচ্ছিল। সেটা বাদ দিলেও ঠোঁটের দহন সহ্য হচ্ছে না। ফার্স্ট আমার ঠোঁটের জ্বালা নিবারণের ব্যবস্থা করো। আপনার এসব উগ্র আচরণে আমি অতিষ্ঠ। প্লিজ পথ ছাড়ুন। সায়র নড়ল না, শুনল না, দৃঢ় কণ্ঠে জানায়, ঠোঁটের জ্বলন কমানো সুরাহা না করে এক পাও নড়তে পারবে না। আমি সেটা হতে দেব না। অঙ্কিতা আশেপাশে নজর ফেলালো। কঞ্চ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে আমার এটো চা খেতে কে বলেছিল? আমি বলেছিলাম নিজ ইচ্ছায় খেয়েছেন। এবার নিজে নিজে সমাধান বের করুন। সার বাঁকা হাসলো। তপ্ত শ্বাস ফেলে বলল, তা বললে তো শুনবো না। তোমার যা ছিল সেজন্য সমাধান তুমি বের করবে। আমি কি খেতে বলেছি? বলতে হবে কেন? ময়লা জিনিসও অপচয় করা অপরাধ। সেখানে খাবার অপচয় করা মারাত্মক দণ্ডনীয় অপরাধ। অঙ্কিতা ফুস করে ভারী কি শ্বাস চাল। ভোতা মুখে জানতে চাইল, আপনার সত্যি ঠোঁটে জ্বালা করছে? সাহেব ফিউচিয়ে জিজ্ঞেস করলাম, এনি ডাউট? অফকোর্স। রিজন? মেয়েটার কণ্ঠে বিরক্ত। জ্বালা করলে এত বকবক কিভাবে করছেন? সাহেব ঠোঁট উল্চে বলে, সাদে কি বকবক করছি? তুমি কথা শুনলে চুপ হয়ে যাব। কি করতে হবে? ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দেবো? আর মুখ কুচকায়। চোখের উজ্জ্বলতা নিভে যায়। অধরে কুচিল হাসি ফুটিয়ে বলে, এর চেয়ে চরম ঠান্ডা জিনিস তোমার কাছে আছে। ঝটপট সেটার ছোঁয়া আমার ঠোঁটে দাও, তাহলেই জ্বলন উড়ে গিয়ে সেথায় ঠাই পাবে প্রশমন। অঙ্কিতা চোখ মুখ সুকুঞ্চিত করল। ললাট টান টান করে কৃষ্ণ করে। কোন জিনিস? সায়র প্রত্যুত্তরে কিচ্ছু বলল না। অঙ্কিতাকে চেনে একটা ফাঁকা ক্লাসে রুমে নিয়ে আসে। অঙ্কিতা হাত মোছড়ামুছড়ি করছে। কি করছেন এসব? সা নির্বিকার। অঙ্কিতাকে বেঞ্চের সাথে ঠেসে ধরল। অঙ্কিতার বুক কাঁপছে। নিমিষে সাহস উবে গিয়ে সে ঠাই পেয়েছে একরাশ আতঙ্ক। চোখ দুটো ছলছল করে উঠল। প্রকম্পিত কণ্ঠে বলল, যেতে দিন। সাহস শুনল না। অঙ্কিতার সুগভীর দৃষ্টিতে চেয়ে নিজ অধর এগিয়ে নিল। কাঁপতে থাকা রমণীর অধরে অঙ্কিতা চোখ খেছে বন্ধ করে ডুকরে কেঁদে উঠছে। ছোট ভেঙে কাদো কাদো ভঙ্গিতে অথচ তেজস্বী কণ্ঠে জানালো, আজকের পর আমার চোখে আপনার প্রতি ঘৃণা দেখতে পাবেন। আমার দৃষ্টিতে নিচু গিরে যাবেন। চারজোড়া উষ্ঠদয় ছুঁই ছুঁই ভাব নিজ চাহাতকে মাটি চাপা দিয়ে সার গ্রীবা বাঁকায়। অঙ্কিতার বক্তব্য তৎক্ষণাৎ ছেড়ে দিল তাকে। সাহসা হাসলো জল জল করে। কানের নিকট মুখ নিয়ে হিসিয়ে বলে, এই না হলে আমার জানটুস। সায়র তালুকদারের চয়েস এতটা ঠুকনো হতে পারে না। সর্বদা বেস্টটা খুঁজে নেয় সে। আই লাইক ইউর অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটি। আজকের অসম্পূর্ণ কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ করব। বি প্রিপেয়ার্ড জানটুস। হ্যাভেন বাড়িতে ফিরেছে বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু অরুকে কোথাও দেখছে না। রুমে থাকার কথা, সে রুমে নেই। পুরো রুম বেলকুনি নজর বুলিয়ে দেখেছে। ধানি লঙ্কা টিকিটাও দেখা যাচ্ছে না। পাখি কোথায়? ফুরুত করে উড়াল দিয়ে বাসা বেঁধেছে বলা মুশকিল। অরু সচরাচর রুম হতে বের হয় না। হ্যাভেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজ মুখ বিরল পর্যবেক্ষণ করছে। ফ্রি কুচকে কিঞ্চিত ঝুঁকে দর্পণের সম্মুখে যায়। স্কিন কেমন নেতিয়ে পড়েছে, ড্রাই দেখাচ্ছে। শীতকালটা বিষয়টা স্বাভাবিক।
সারাদিন জার্নি করার পর ফেস গ্লো হারাচ্ছে। ইটস ন্যাচারাল, অথচ হ্যাভেনের মন খুঁতখুত করছে। যত যাই হোক না কেন, স্ক্রিন সর্বদা গ্লো থাকতে হবে। বইয়ের পাশাপাশি বাইরের মেয়েদেরও হার্টবিট বাইরে দিতে না পারলে এমন মুখমণ্ডল থেকে কী লাভ?